অনলাইনে কথা হইল, হ্যাঁ অনলাইনেই বিয়ে করে ফেললেন। অনলাইনে মোবাইলের মাধ্যমে বিয়েটা হয়। আমার প্রশ্ন হচ্ছে কি এমন দরকার পড়লো যাতে আপনার অনলাইনে না দেখেই বিয়ে করা লাগলো লোকটাকে? এই প্রশ্নের উত্তর আমার কাছেই নাই। বিয়ে তো আপনিই করছেন। আমি আপনাকে কি দিব? এই প্রশ্নের উত্তরটা আমি নিজেই খুঁজে পাই না। আপনি জানেন না ভাইয়া কেন করলাম আমি এটা? ওয়েট, মানে কি তার সেকেন্ড বউ জানতো যে সে থার্ড বিয়ে করতে যাচ্ছে? তারা নিজেরাই করেছে টাকার জন্য। মূলত তাদের দরকার ছিল টাকা। ও মানে সেকেন্ড বউ আপনাকে বিয়ে করাইছে আপনার কাছে টাকা নেওয়ার জন্য? গেমটা ছিল মূলত আমার যখন টাকা শেষ হয়ে যাবে, আমার ঘর থেকে একটা বেবি হবে, এই বেবিটাকে নিয়ে তারা ব্যবসা করবে। কি ব্যবসা করবে? বলো তুমি দেখো ওই বুড়ির সাথে কি আমার যায়? তুমি নিজে বলো। তাহলে সেকেন্ড বিয়ে করছে এটা কি কখনো সম্ভব? তখন আমি ওকে প্রশ্ন করছি, তাহলে তুমি কেন তাকে বিয়ে করছিলে? পরে বলে দেখো মানে ওই সময় আমার 22টা মামলা। বলো তোর সাথে আমার একটু কথা আছে, তুই আমার রুমে আয় তো। তো আমি রুমে গেলাম, যাওয়ার পর বললাম হ্যাঁ ভাইয়া বলো। পরে বলতেছে তোর হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু লাগবে আমার। আমি বললাম কোনো মানে প্রয়োজন? রুম মানে? এই শুরুটা মানে ওখান থেকেই, অনলাইন থেকে আমার মানে শুরুটা। এখন দেশে থাকতে চাই, আমার যেহেতু আর একটা মেয়ে আছে, আর এটা তো একেবারেই ছোট। মানে আমি আসলে এখানে হেল্পের জন্যই আসছি। আমি কিছু একটা করতে চাচ্ছি যাতে আমি পর্দা করে আমার 5 ওয়াক্ত নামাজটা ঠিক রেখে একটা বিজনেস করতে চাচ্ছি, কারণ আমার এখন ওরকম সামর্থ্য নেই। আপনি তো বিদেশে ছিলেন। হ্যাঁ। আচ্ছা, কোন দেশে ছিলেন? আমি প্রথম ছিলাম সৌদিতে, হ্যাঁ। তারপরে ওখানে 3 মাস থাকার পর বাংলাদেশ আসি। প্রথমে ভালো লাগেনি, একদম মানে থাকতেই পারিনি। তারপরে 1 বছর বাংলাদেশে থেকে আবার 2 বছর ওমানে থাকি। আচ্ছা। তো করোনাকালীন কিন্তু আমি ওমানেই 2 বছর, 19-20 লাস্টের 31st নাইটে আমি বাংলাদেশে আসি। ওকে। তারপর আবার 1 বছর থাকি, থাকার পর আবার আপনার 22-23-24 আবার বাংলাদেশে আসি ফেব্রুয়ারির 2 তারিখে। এই আপনার তাহলে এই ঝামেলাটা কখন থেকে শুরু হলো? ঝামেলাটা মানে আমি তো আমার ফার্স্ট বেবিটাকে নিয়ে ভালোই ছিলাম। আমার মেয়েটাকে নিয়ে, ওটা আমার মেয়ে বাচ্চা, ওকে নিয়ে আমি ভালোই ছিলাম। তো বিয়ে শাদী করবো এরকম কোনো চিন্তা ভাবনা আমার ছিল না, মানে কখনোই ছিল না। থাকে না যে মানে সমাজের আমাদের কিছু নোংরা মানুষের কিছু কথা থাকে, যেমন আপনার সাথে আমি কথা বলতেছি, অনেকে মাইন্ড করে যে আমার হাজব্যান্ডের সাথে আমি উদাহরণ দিয়ে আর কি বুঝাইলাম। তো এরকম যে আমি বিয়ে শাদী কেন করি না, আমি তো এখনো ইয়াং আছি, মানে কেন বিয়ে শাদী করতেছি না, আমার তো সংসার করা দরকার, আমার হাজবেন্ড তো প্রথমটার সাথে আমার মানে এখন নেই, সে আসে না, তো আমি কেন তার জন্য খামাখা ওয়েট করতেছি। তো এরকম মানে সমাজের থেকে কিছু কথা, নোংরা কথা মানে আমি অনবরত শুনতাম, শুনতে শুনতে আমি আপনার 11 বছর পর্যন্ত আমি সেটা শুনি। আমি কিন্তু 11 বছর আমি সিঙ্গেল মাদার ছিলাম। তো পরে কি হইলো ভাই আমি না জানি না, মানে আমারও মানে তখন বিবেক কাজ করতেছে যে না মানে সংসার করা দরকার আমারও, কারণ আমি যদিও চাকরি করি কিন্তু তারপরেও তো আমি মনে করেন মানুষের কাছে একটা বোঝাই, যে বাবার বাড়িতেও যাই, মানে টাকার জন্য আমাকে হয়তো বা মূল্যায়ন করে। এই জিনিসটা আগে বুঝি নাই, যেটা আমি এখন বুঝি। সবাই কিন্তু আমাকে আদর যত্ন ভালোবাসাই দিত, মানে যখন বাড়িতে যেতাম তখন সবচেয়ে বড় মাছটা আমার প্লেটেই আসতো, সবচেয়ে সুন্দর একটা প্লেট, সুন্দর গ্লাসটা আমাকেই দেওয়ার চেষ্টা করতো তারা। কিন্তু বুঝিনি যে এগুলো সব মানে আমি টাকার একটা মেশিন ছিলাম সবার কাছে, শুধু আমার সন্তানটা বাদে আর কি, বড় সন্তানটা বাদে বাকি সবার কাছে আমি টাকার মেশিন ছিলাম। তো তারপর হচ্ছে ওর বাবার সাথে আমার পরিচয় হয়। তো আমি তো কোথায় পরিচয় হয়? এটা আমি তখন সৌদিতে। ওর বাবার সাথে আমার পরিচয় স্টার মেকার একটা অ্যাপসে। আচ্ছা। ওখান থেকেই আর কি ও গান করতো। তো তখন ওর সাথে আমার তেমন একটা কথাবার্তা হতো না, বড় ভাই হিসেবে আর কি কথাবার্তা হতো, জাস্ট হাই হ্যালো এরকম কথাবার্তা হতো। তো মানে আমার সাথে সম্পর্কটা হওয়ার 1 মাস আগে ও আমাকে ফোন করে, মানে ফোন না মানে স্টার মেকারে আমাকে মানে সে নক করলো, বললো যে মৌ তোর নাম্বারটা দেওয়া যাবে, মানে আমাকে সে তুই করে বলতো, যদিও আমি তার বয়স অনেক ছোট। তো আমি বললাম কেন ভাইয়া? বলো তোর সাথে আমার একটু কথা আছে, তুই আমার রুমে আয় তো। তো আমি রুমে গেলাম, যাওয়ার পর বললাম হ্যাঁ ভাইয়া বলো। পরে বলতেছে তোর হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু লাগবে আমার। আমি বললাম কোনো মানে প্রয়োজন? রুম মানে? মানে ওটা হচ্ছে স্টার মেকারের একটা রুম থাকে আর কি। চ্যাট রুম? হ্যাঁ চ্যাট রুম। আচ্ছা। তো মানে আমরা রুমই আর কি বলি। তো বলতেছে তুই মানে আমাকে যদি
বিশ্বাস করিস তাহলে তুই আমাকে তোর নাম্বারটা দিতে পারিস। তো আমি বললাম যে দেখো ভাই, আমি তোর নাম্বার আসলে তেমন কাউকে দেই না, মানে যারা আমার আপন মনে করি তাদেরকেই নাম্বারটা দেই। তো পরে বলে আমি তোকে বেশি মানে ফোন করব না, শুধু মানে প্রয়োজন ছাড়া। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো নাম্বারটা দিলাম, দেওয়ার পর মানে প্রথম মানে এর আগে তো 2-3 বছর তাকে চিনি, তার গান শুনতাম, কমেন্টস করতাম, তার ইভেন্টে আমি যেতাম, ওখানে ইভেন্ট হতো, শো হতো, ওগুলোতে। তো হঠাৎ করে সে মানে শুরুটাই হয় আমার কাছে টাকা দিয়ে। তো আমাকে বলতেছে, বোন আমি তো খুব মানে সমস্যার মধ্যে আছি, আমার ডেঙ্গু ধরা পড়ছে, তো আমার প্রচুর পরিমাণ ব্লাড লাগবে, হ্যাঁ তো তুই আমাকে 1,000 টাকা দিতে পারবি? তা আমি বললাম যে ভাইয়া, ওই সময় আমি আবার বাংলাদেশে টাকা ব্যাংকে টাকা পাঠিয়ে দিছি। তা আমি বললাম যে ভাইয়া, মানে 1টা ঘন্টা আগে যদি আমাকে নক করতা তাহলে হয়তো বা আমি এখান থেকে কিছু টাকা তোমাকে বিকাশ করতে পারতাম। তো পরে বলে এখন নাই তোর কাছে? আমি বললাম যে না এখন নেই। কই দেখ না একটু চিপায় চাপায় আছে কিনা। আমি বললাম যে নাই তো, মানে আমরা তো মানে 2টা নোট পাই, 2টা নোট এটা তো চিপায় চাপায় রাখার মতন কোনো টাকা থাকে না। দেখা গেছে আমি 3 মাস 4 মাস পর আমি টাকা একবারে বাংলাদেশে ছাড়ি। তো পরে বলতেছে তাইলে নাই? আমি বলছি না ভাই, সামনের মাসে তোমাকে হয়তো বা আমি দিলে দিতে পারি। তো পরে বলে আচ্ছা ঠিক আছে, এই আর কি শুরুটা। তো পরে বলে তুই খাইছিস? তা আমি বললাম না এখনো খাইনি, খাবো। তুমি খাইছো? বলে যে না আমিও খাইনি, আমি গোসল করব তারপরে আমি খাবো। তো এর মধ্যে পরে আচ্ছা তোর বাসা জানি কোথায়? তা আমি বললাম আমার বাসা তো নারায়ণগঞ্জে, আমার বায়োতে দেয়াই তো আছে আমি নারায়ণগঞ্জের মেয়ে। পরে বলতেছে ও আচ্ছা, এমনি তুই থাকিস কোথায়? মানে শুরুটা এইভাবে আর কি হচ্ছে। তো আমি বললাম কেন, আমি উত্তরাতে থাকি। বলে ও আচ্ছা উত্তরাতে। আমি বললাম হ্যাঁ। তোর না একটা মেয়ে আছে? আমি বললাম হ্যাঁ আমার তো একটা মেয়ে আছে। বলে তোর মেয়েটা এখন কোথায় পড়ে, কোন ক্লাসে? তো এইভাবে আর কি মানে শুরুটা হলো। তা আমি বললাম তোমার মেয়েটা কোথায়? তো পরে বলে যে আমার মেয়েটা আছে আমার কাছে। আমি বললাম তোমার কাছে মেয়ে থাকে, তুমি না একা থাকো? বলে যে হ্যাঁ একাই তো থাকি, আমাকে তো দেখার কেউ নাই, একটা কাজের মহিলা আছে, ওই সে মানে আস্তে আস্তে দেখে। তার সাথে কথা হইলো আর কি। হ্যাঁ মানে এই শুরুটা দেখা আমার। হইলো কোথায় তার সাথে প্রথম? দেখা হয়নি, এই শুরুটা মানে ওখান থেকেই, অনলাইন থেকেই আমার মানে শুরুটা। তো পরে বলতেছে এর মধ্যে প্রপোজ করলেন কতদিন পর? আমি করিনি ওই সে দিনই, মানে এই মানে প্রায় 8 ঘন্টা ওই দিনই কথা হয়, মানে হ্যাঁ। কিছুক্ষণ পর পর টোটাল 8 ঘন্টা কথা হয়। তো পরে বলল যে তুই কি বিয়ে শাদী করবি না? তা আমি বললাম ইচ্ছে তো নাই, তবে ভালো যদি পাই তাহলে হয়তো বা ইচ্ছা আছে আমার করার। পরে বলতেছে ও আচ্ছা। তো বলে আমিও ভালো একটা মেয়ে খুঁজতেছি, তোর মতন একটা মেয়ে খুঁজতেছি। আমি বললাম কেন, তোমার তো এখানে অনেক পার্টনার ছিল, তারা কোথায়? 3-4টা পার্টনারও ছিল। তো পরে বলতেছে আরে ধুর ওদের কথা বলিস না, ওদের সাথে এমনি জাস্ট মানে ফান করি, এগুলা কোনো কিছু না। আমি তো প্রথম প্রেমের প্রস্তাব আসে কতদিন পরে? এই সেদিনই আসে, এই যে সেদিনই? এইখান থেকেই শুরু আর হচ্ছে। দেখা হয় কতদিন পরে তার? দেখা হয়নি, দেখা হয়েছে একদম লাস্ট আমি যখন বাংলাদেশে আসি বিয়ের পরে, মানে মানে অনলাইনের মাধ্যমেই বিয়েটা হয় আমার। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া, ওই জায়গাতেই তো আমি ধরা। অনলাইনে কথা হইলো, হ্যাঁ অনলাইনেই বিয়ে করে ফেললেন। অনলাইনে মোবাইলের মাধ্যমে বিয়েটা হয়। কি এমন হইলো যাতে অনলাইনেই বিয়ে করতে হইলো একটা লোককে না দেখে? হ্যাঁ অনলাইনে ও আমাকে তখন মানে আমি তখন ওকে বললাম যে আমি তোমার ঘর বাড়িঘর দেখবো, তোমার কি বউ আছে, ওইটা কি আসলে কেন ছাড়াছাড়ি হয়েছে সবটাই আমাকে সে বলছে, কেন ছাড়াছাড়ি মানে সে তার মতন করে বলছে। আমি বিশ্বাস করলাম। তো ওই অ্যাপসেরই এক ভাইয়া ছিল, বাপ্পি ভাইয়া, আহসান বাপ্পি, আমি ওনাকে বললাম। তো ওনার সাথে আবার আমার সবসময় আর কি মেসেঞ্জারে কথা হতো। উনি বলতো যে ভাবি আপনি ওইভাবে ভাইকে বিশ্বাস করেন না, আবার বিশ্বাস করলেও করতে পারেন, তবে হ্যাঁ আমি আপনাকে একটা হেল্প করতে পারি। তাই আমি বললাম আপনি কি হেল্প করতে পারেন? বলে আপনি যদি কখনো কোনো হেল্পের প্রয়োজন পড়ে আপনি আমাকে বলবেন, আমি আপনাকে হেল্প করবো। তাই আমি বলছি তাহলে আপনি কি রাজশাহী যাইতে পারবেন? এর আগে নাকি আপনারা গেছিলেন গেট টুগেদার করতে? পরে বলে যে হ্যাঁ গেছিলাম, তবে আপনি বললে আমি আবার যাইতে পারি। ও তখন তো তার বাড়িঘর দেখি নাই, এমনিতেই আর কি বাহির থেকে দেখা করে চলে আমার আসছি। প্রশ্ন হচ্ছে কি এমন দরকার পড়লো যাতে আপনার অনলাইনে না দেখেই বিয়ে করা লাগলো লোকটাকে? এই প্রশ্নের উত্তর আমার কাছেই নাই। বিয়ে আমি তো আপনি আপনিই করছেন। আমি আপনাকে কি দিব? এই প্রশ্নের উত্তরটা আমি নিজেই খুঁজে পাই না। মানে কি সিচুয়েশন হলো যার জন্য একটা লোকরা চিনি না, জানি না, দেখি নাই, মিট করি নাই, বাসা যাই নাই, তাকে বিয়ে করতে হইলো আমার? আমি জানি না ভাইয়া কেন করলাম আমি এটা। বিয়ের কতদিন পরে দেখা হয়েছে তার সাথে? 1 মাস পরে বাংলাদেশে আসি আমি। মানে সে কোনো মতেই আমাকে আর ছাড়েনি। হ্যাঁ মানে আমাকে সে অনলাইনে বিয়ে করবে, আমাকে আমার মতন মেয়ে সেই পৃথিবীতে আর কাউকে পায়নি, মানে সে তো পায় অনেক। না, তো হ্যাঁ অনলাইনে তো মানুষ থাকে না। হ্যাঁ অনেক, যে তোর মতন মানে মেয়ে, মানে মানুষ
আমি এখনো অনলাইনে পাইনি, অনলাইন কেন আমি বাস্তব লাইফেই পাইনি। তারপরে তোমার ওখানে আসলাম, সংসার করলাম। কতদিন সংসার করলেন? 1 বছরের সংসার আমার কেমন ছিল? উত্তরাতে। সংসারটা ভালোই ছিল, কিন্তু তারপরে জানি কি তার দ্বিতীয় বউ আছে। ওয়েট, আপনি জানলেন যে সে হচ্ছে ডিভোর্সি, বেবি হ্যাঁ, আছে? আমি জানতাম তার প্রথম আমার মতন, আমার একটা ডিভোর্স, আমার একটা বেবি, মেয়ে বেবি, ওরা একটা মেয়ে বেবি। ওইটা জেনেই ওই সুবাদে আমি তার কাছে কিন্তু আগাই। তারপরে সেকেন্ড বউ কোত্থেকে আসলো তাহলে? সেকেন্ড বউটা কোত্থেকে আসলো এটাই তো আমি জানি না। মানে আপনার জন্য যখন পাগল হচ্ছে বিয়ে করার জন্য, সেই সময় তার একটা স্টিল না বউ ওই আছে? বউ জানতো। ওয়েট, মানে কি তার সেকেন্ড বউ জানতো যে সে থার্ড বিয়ে করতে যাচ্ছে? তারা নিজেরাই করেছে টাকার জন্য, মূলত তাদের দরকার ছিল টাকা। ও মানে সেকেন্ড বউ আপনাকে বিয়ে করাইছে আপনার কাছে টাকা নেওয়ার জন্য? আপনি কি কোটিপতি এমনকি ছিলেন আমি তখন? টাকা দিছি আমার, সে মানে প্রতি মাসে আমার কাছ থেকে 35,000, 23,000, 20,000, 26,000 করে টাকা নিছে প্রতি মাসে। তো ওই বউ জানতো। আপনি কি কেন দিতেন টাকা? দেখা নাই, জানা নাই, শোনা নাই, ও তারা কেন আমাকে টাকা দিচ্ছেন? প্রথম টাকাটা দিছি হচ্ছে, প্রথম সে মানে আমার সাথে পরিচয় হওয়ার পর ও জেলে যায়। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে ও জেলে যায়, তখন জেলের আমি জন্য নিল। সেকেন্ড প্রথমেই দিলাম আমি এক ধাপে 35,000 টাকা তাকে জামিনে বের করার জন্য। আর ওই যোগাযোগটা করেই হচ্ছে সেকেন্ড বউ। আর দেখেন তারা কতটা নোংরা। এমন গোলমেলে জিনিসটা। হ্যাঁ মানে আপনি আমি, এই তাহলে সমস্যাটা শুরু হলো কতদিন পরে বলুন? সমস্যাটা শুরু হইলো এইখানে। দেখেন আরো একটা বড় ঘটনাটা তারা কি করছে, মানে গেমটা ছিল মূলত আমার যখন টাকা শেষ হয়ে যাবে, আমার ঘর থেকে একটা বেবি হবে, এই বেবিটাকে নিয়ে তারা ব্যবসা করবে। আমি কোনো মতে বাবু নিব না। প্রথমে কিন্তু আমি 1 মাস কিন্তু ব্যবস্থা নিছি, কোনো মতে আমি বাবু নিব না, সে বাবু নিবে। তার মাথাতে কি ভূত চাপছে, মানে সেও বাবু নেওয়ার জন্য পাগল হয়ে গেল। তখন বলতেছে, আমি বললাম যে দেখো আমি তোমাকে কেবলমাত্র বিয়ে করছি, তার উপর আবার আমার বাইরে যাওয়ার ইচ্ছা আছে, কারণ আমার দেশে থাকার একদম ইচ্ছা নাই। দেশে থেকে আমি কিছু করতে পারবো না, শুধু আমি না, কেউই করতে পারবো না। এখন যেই মানে সময়টা আমাদের যাচ্ছে, আমরা দেশে থেকে কিছু করতে পারবো না। তো আমি যাই, আমি তোমাকে নেই, যদি বাবু নেয়ারই হয় আমি বাইরে গিয়ে বাবুটা নেই, আমি একটু সেটেল হই ওখানে। ততদিন কি আপনি সেকেন্ড বইয়ের কথা জানছেন? হ্যাঁ, এর মধ্যে তো আমি জানছি। জানার পরেও আপনি আসেন? হ্যাঁ আমি আছি, কারণ কেন আছি, কেন? ওই যে আমাকে সে হাতে পায়ে ধরলো। আপনি জানলেন যে আপনার যা বলছে সেখানে মিথ্যে, আর একটা সংসার আছে, সেই সংসার সে করতেছে, তারপরে আপনি তার সাথে আবার বাচ্চারও প্ল্যান করতেছেন যে মানে বাইরে গিয়ে। দেখেন সে তার মামার সাথে পরিচয় করায় দিল, যাই তার পরিচয় ফুপুর হোক, বাড়িতে নিয়ে গেল। তা আমি, মইরা যাক না কেন, হ্যাঁ কিন্তু হ্যাঁ ইস্যু আমি, তো আপনার। হ্যাঁ ইস্যুটা আমার। আমি তো মানে কখনোই কল্পনাও করিনি যে আমি এত বড় একটা ট্র্যাপে, মানে আমি গভীরে যাচ্ছি, এটা আমি কখনোই কল্পনা করিনি। সে আমাকে এমন ভাবে সে আমাকে কনভিন্স করছে যে এখান থেকে আমি আর বের হইতে পারি না। আমি তাকে বিশ্বাস করছি, পা ধরে পড়েছিল? পা ধরে তখন বলতেছে দেখো মানে আমি, দুই বিয়ে করে পা ধরে পড়ে থাকলে যায় যাচ্ছে? হ্যাঁ বলতেছে দেখো মৌ, মানে তুমি ছাড়া আমি আর মানে তোমার মতন মেয়ে আমি পাইনি, আমি একটা সংসার চেয়েছি। তুমি দেখো ওই বুড়ি, সে তখন তার নিজের মুখ দিয়েই বুড়ি আসে, বলে তুমি দেখো ওই বুড়ির সাথে কি আমার যায়, তুমি নিজে বলো, তাহলে সেকেন্ড বিয়ে করছে এটা কি কখনো সম্ভব? তখন আমি ওকে প্রশ্ন করছি তাহলে তুমি কেন তাকে বিয়ে করছিলা? পরে বলে দেখো মানে ওই সময় আমার 22টা মামলা, 19 থেকে 22টা মামলার আসামি আমি। ওই সময় তার বাসাতে আমি আশ্রয় নিচ্ছি, হাসান ভাইয়ের বাসাতে। আর সে আমাকে মানে তার মানে 15-16 লাখ টাকা দিয়ে সে আমাকে হেল্প করছে। এটা আমি বললাম এটা কি ভাই জানতো? বলে যে না ভাই জানতো না। আমি বললাম সে এত টাকা কোথায় পাইলো? বলে যে তার কিছু গহনা ছিল, সেই টাকা থেকে আমাকে সে সাহায্য করছে। মানে অতক্ষণে তারা কিন্তু পরকীয়াতে লিপ্ত অনেক বছর। সেটা কত সাল থেকে? 2014 সাল থেকে তার সাথে পরকীয়া হচ্ছে, তার সাথে ফিজিক্যাল হচ্ছে, সবই হচ্ছে। এগুলো আমার কাছে আবার অক্কপটে সে স্বীকার করতেছে। এবং এগুলো জেনেও আপনি তার সঙ্গে সংসার করলেন? হ্যাঁ তখন আমি, তাহলে আপনি ভালো হলেন কোন দিক থেকে? হ্যাঁ এটাই। এখন এই অবস্থাতে আপনার হাজবেন্ড কি আপনার এখন আর কোনো দায়িত্ব নিচ্ছে না? না, কোনো দায়িত্ব নিচ্ছে না। এর মধ্যে তো আপনার রোজার ঈদ গেল, কুরবানির ঈদ গেল, আমাদের কোনো খোঁজ খবরও সে নেয়নি। তাহলে আপনি চলতেছেন কেমনে? আমি এখন চলতেছি কিভাবে সেটা আমার খুব কষ্টই হচ্ছে। কোনো চাকরি বাকরি করেন আপনি? চাকরি মানে একটা করতেছি আমি ডে কেয়ার গাজীপুরে। জি। 8টা বাচ্চা দেখাশোনা করি ওখানে। তো আমার বাবুকে ঠিক মতন দেখা হয় না, কারণ ওরা আমার কাছে রেখে ওরা কিন্তু চাকরি করে। তো ওই 8টা বাচ্চাকে আমি মানে 8:30 থেকে 5টা পর্যন্ত আমার আর কি দেখতে হয়। তো এর মধ্যে আমার বাচ্চাটার যত্ন আমি ঠিক মতন নিতে পারি না। আমার ওদেরকে দেখতে হয়, ওদেরকে খাওয়াই দিতে হয়, ওদেরকে গোসল করাইতে হয়, ওদেরকে ঘুম পাড়াইতে হয়, টাইম মতন আর কি সব কিছু করতে হয়। যতটুকু সময় পাই ওকে দেখি, আমি গোসল করি, নামাজ পড়ি, আমার খাওয়া, মানে খুব ওইটুকু সময়ের মধ্যেই আমি
অল্পটুকু সময় আমি আমার বাচ্চাটাকে দিতে পারি। এখন তাহলে করতে চাচ্ছেন কি আপনি? এখন আমি করতে চাচ্ছি, আমি তো আসলে ভুল করছি। কারণ যে ভুল করে যে বুঝে আমি শুধরাইতে চাচ্ছি আমি আমার নিজেকে। কারণ আমি ভুল করছি, কারণ আমার অনেক মানে জ্ঞানের অভাব ছিল, যেটা আমি বলবো। আর আমি 25 বছর কিন্তু বাবা মা ছাড়া বড় হয়েছি। মানে গার্জিয়ানের একটা অভাব বলেন, বড়দের মানে কাছ থেকে যে মানে বুদ্ধি নিতে হয়, সেটার অনেক অভাব ছিল আমার, নয়তো আমি এই কাজটা আমি করতাম না। তো আমি যখন আর কি রিয়েলাইজ করতে পারলাম, তখন অনেক দেরি হয়ে গেল আমার। এখন এখন এই আপনি কি পেশায় করতে চান বা হাউ উই ক্যান হেল্প ইউ? আমি যেটা করতে চাচ্ছি এখন ভাইয়া, আমি খাবারের একটা বিজনেস করতে চাচ্ছি। হুম। সেটা আমার ভিজিটিং কার্ড সব কিছুই আমি করছি এই টাকার মধ্যেই, যতটুকু জমা, বক্স কিছু কিনা হয়েছে। এখন আমি ধরেন যদি যেহেতু ভুল করছি, ক্ষমাও চাচ্ছি আমি। সন্তানটাকে নিয়ে আমি এখন দেশে থাকতে চাই। আমার যেহেতু আর একটা মেয়ে আছে, আর এটা তো একেবারেই ছোট। মানে আমি আসলে এখানে হেল্পের জন্যই আসছি। হেল্পে হচ্ছে আমার রেমিটেন্স ভাই বোনদের কাছে। যেহেতু আমি একজন রেমিটেন্স ছিলাম, এখন আমি পারবো না আমি যেতে। আর যদিও যাই, এই বেবিটার কষ্ট হবে। আমি গেলেও যেতে পারি, আমার পাসপোর্ট কিন্তু এখনও জমা দেয়া। কিন্তু বেবিটাকে ভালো রাখার কেউ নেই। আর আমার আম্মু তো মারা গেছে, আমার বাবাও বিয়ে করছে, আমার ওকে রাখার মতন কেউ নেই এখন। আপনি যারা দেখতে তাদের জন্য কি বলতে চান? আমাকে যাতে বাংলাদেশের মানুষ সাহায্য করে, আমি কিছু একটা করতে চাচ্ছি, যাতে আমি পর্দা করে আমার 5 ওয়াক্ত নামাজটা ঠিক রেখে আমি একটা বিজনেস করতে চাচ্ছি। কারণ আমার এখন ওরকম সামর্থ্য নেই। আপনার মোবাইল নম্বর বলেন বা বিকাশ নম্বর বলেন যোগাযোগের। 01816280388। আবার বলেন। 01816280388। ইনশাআল্লাহ আব্বু, এটা আমরা হচ্ছে দোয়া আমার করি। বিকাশ নাম্বার, আর আমার ব্যাংক অ্যাকাউন্টও আছে। আপনাকে তো এই ফোনে ফোন দিলেই পাওয়া যাবে। হ্যাঁ, আমাকে এই ফোনে ইনশাআল্লাহ ফোন যারা দিলে। আপনার সঙ্গে কথা বলতে চান, হেল্প করতে চান, নিশ্চয়ই যোগাযোগ করবেন।